রামিসা ধর্ষণ হত্যাকারীর দৃষ্টান্তমূলক সাজার দাবি দেশ জুড়ে বিভিন্ন জায়গায় মানববন্ধন। আমি আমার মেয়েটাকে বাসায় রেখে কোথাও যে আমি যাব, পাশে একটা ফ্ল্যাটেও যাব, সেই নিরাপত্তাহীনতাই এখন আমরা। যে অপরাধ নিজে স্বীকার করে এবং আশেপাশের মানুষও দেখে অপরাধটা, আশেপাশের মানুষও সাক্ষী থাকে, তারপরেও সেই অপরাধের বিচার কেন দীর্ঘ হবে? এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোনো রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে, তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছে। যে রামিসা হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবে। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে পরিবারের মামলা। একমাত্র আসামি দোকান কর্মচারী মনি। 1 বছরেও কার্যকর হয়নি মাগুরার আসিয়া হত্যার রায়। হাম উপসর্গে আরও 7 জনের প্রাণহানি। বেশিরভাগ রোগী নিউমোনিয়ায় আক্রান্ত। দেরিতে হাসপাতালে আসায় বাড়ছে জটিলতা। স্বাদ আর ঐতিহ্যের মেলবন্ধন পুরান ঢাকার রসনায়। উপেক্ষিত নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, কাজে লাগানো যাচ্ছে না জনপ্রিয়তা। কোরবানির হাটে বেড়েছে পশুর যোগান। খামারে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ল প্রথম ক্যাটেল ট্রেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্ধিত জনপদ দাসের কান্দি যেন বিচ্ছিন্ন দ্বীপ। অনুন্নত যোগাযোগ আর অপ্রতুল সেবায় নাগরিক দুর্ভোগ। আমাদের এই যে এলাকায় মনে করেন এখন আমরা নৌকা বাদে চলার মতো সুযোগ সুবিধা নাই। মানুষগুলা এখানে পড়াশোনা করতে যেতে পারে না, মানুষগুলো চিকিৎসা সেবা নিতে পারে না। হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, অথচ একটা ব্রিজ নাই এই জায়গা দিয়া। পশ্চিমবঙ্গের পর দিল্লিতেও পশু কোরবানিতে বিজেপি সরকারের কড়াকড়ি আরোপ। গরু, বাছুর ও উট জবাই করলে হবে ফৌজদারি মামলা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীতে শিশু রামিসা হত্যার ঘটনায় পল্লবী এলাকায় এখনও শোকাবহ পরিবেশ। উদ্বেগ, আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না পরিবার, স্বজন ও প্রতিবেশীরা। সকালে রামিসার পরিবারকে সমবেদনা জানাতে যান বিএনপির সংসদ সদস্য সেলিমা রহমান ও নিপুণ রায়। সেলিমা রহমান বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুতই সম্পন্ন হবে, রাষ্ট্র সেই বিচারের সাক্ষী হবে। সরকারকে বাধাগ্রস্ত করতে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। 2 সংসদ সদস্য জানান, এই হত্যাকাণ্ডের মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অবশ্যই বিচার পাবে রামিসার পরিবার। তারা জানান, গত 17 বছরে বিচার বিভাগের উপর আস্থা হারিয়েছে জনগণ। বর্তমান সরকারের বয়স কম হলেও আস্থা ফেরানোর চেষ্টা করছে। আর কোনো বাবার বুক যেন খালি না হয় সেই আশার কথা বলেন রামিসার বাবা। প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তার উপর আস্থা রাখতে চান তিনি। উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এর উপরেই আমি থাকতে চাই। আপনার সন্তানের পাশে এসে সে অভিভাবকের ভূমিকা তিনি রেখেছেন এবং এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোনো রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে, তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছে। এই সরকার যে কাজগুলো করতে যাচ্ছে তাকে বাধাগ্রস্ত করার জন্য অনেক রকম ষড়যন্ত্র চলছে। কাজে এটাও আমাদের স্মরণ রাখতে হবে এবং আমাদের জনগণের সচেতনতা বাড়াতে হবে। এদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন গুলশান সোসাইটির সদস্যরা। সকালে গুলশান 2 নম্বর গোল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, এমন হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে। এজন্য যত দ্রুত সম্ভব এই ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। বক্তাদের অভিযোগ, এই ধরনের ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর প্রতিবারই আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা বেরিয়ে যায়। এর পেছনে বিচারের দীর্ঘসূত্রতাকে দায়ী করেন তারা। আমরা
চাই ফাঁসি দিয়ে দেখিয়ে দিতে এই রমিসাকে যেভাবে হত্যা করেছে তাকে ওইভাবে হত্যা করা হোক, তাকে হ্যাং করা হোক। আইনের ফাঁক ফোকর দিয়ে অপরাধীরা বেরিয়ে যাচ্ছে। আমরা সকলকে দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যমে, আইনের মাধ্যমে এনে দৃষ্টান্তমূলক অপরাধীর, এই সকল অপরাধীর শাস্তি অবশ্যই দিতে হবে। সরকারের কাছে আমাদের আকুল দাবি এর দৃষ্টান্তমূলক বিচার, সর্বোচ্চ বিচার। বাংলাদেশে যে মৃত্যুদণ্ড আছে সেটা দীর্ঘ বিচার আমরা চাচ্ছি না, স্বল্প সময়ে এই বিচার কার্যকর করে। শিশু রামিসা ধর্ষক ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মধ্যে দিয়ে ঘরে বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ডস অ্যালায়েন্স ডুফা। সকালে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে রামিসার ধর্ষণ আর হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত হয় মানববন্ধন। এ সময় রামিসার হত্যাকারীদের প্রকাশ্যে বিচারের দাবি তোলেন শিক্ষার্থীরা, যাতে ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করার আগে হাজারবার চিন্তা করে। বর্তমানে দেশের প্রত্যেক মা নিজ সন্তানদের নিয়ে আতঙ্কিত জানিয়ে বক্তারা বলেন, অতীতের সব ধর্ষণের ঘটনায় রাষ্ট্র ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়েছে। এ সময় বক্তারা বিচারহীনতার কড়া সমালোচনা করেন। অপরাধ তো দমন হচ্ছে না, অপরাধ কিন্তু বেড়ে যাচ্ছে। একটা সময় শুধু মেয়ে আর নারীরা নিরাপদ ছিল না, এখন কিন্তু ছেলে বাচ্চারাও নিরাপদ। রাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রতি কতটা হতাশা হলে একজন বাবা তার সন্তানের এমন নৃশংস হত্যাকাণ্ডের পরও বিচার চায় না কেন? বিচারটা যেন প্রকাশ্যে সারা দেশ, সারা বিশ্ব দেখতে পারে যে এমন একটা দৃষ্টান্ত আমরা সরকারের কাছে দাবি করছি। আমরা এখানে শুধু প্রতিবাদ করেই থেমে যাব না, আমরা এর শেষ দেখতে চাই। রামিসার হত্যাকারী সোহেল রানার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে হয় মানববন্ধন। বক্তাদের দাবি, দেশে যেভাবে নারী শিশুর উপর নির্যাতন বেড়েছে তা উদ্বেগজনক। সরকারকে এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ছাত্রী সংস্থার নেত্রীরা। তারা বলেন, রামিসার ধর্ষক ও হত্যাকারীকে দ্রুত বিচার নিশ্চিত ও সাজা কার্যকর দেখতে চায় দেশের মানুষ। সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে কোনো নারী শিশুই নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেন তারা। আর কত রামিসা মারা গেলে, আর কত আসিয়া মারা গেলে, আর কত ইরা নিহত হলে তারপরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মনে হবে যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সাংবিধানিক বা লিখিত আইন শুধু মুখের বুলিই যেন সরকারের কাছে, তার বাস্তবায়ন রামিসার বাবা দেখেনি বলেই তিনি আজ নিরাশ, হতাশ। দ্রুততম সময়ে ধর্ষক এবং খুনির সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। রাজধানীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন হয়েছে। সকালে প্রেস ক্লাবের সামনে শিশু কিশোরদের সংগঠন খেলাঘর আসরের উদ্যোগে ছিল এই কর্মসূচি। বক্তারা বলেন, শিগগিরই রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের সাজা দিতে হবে। শিশু আসিয়া হত্যার বিচার নিম্ন আদালতে দ্রুততম সময়ে হলেও দীর্ঘদিন ধরে উচ্চ আদালতে ঝুলে আছে। রামিসা হত্যাকাণ্ডে এমন ঘটনার পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না। সকল শিশুর উপর নিপীড়ন এবং হত্যার বিচারের দাবিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। শিশু সংগঠকদের পক্ষ থেকে বলতে চাই, শিশুদের সুরক্ষার জন্য একটি আলাদা আইন তৈরি হোক। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। বাকুলিয়া থানায় ডেকোরেশন কর্মচারী মোহাম্মদ মনিরকে আসামি করে মামলা করেছেন শিশুটির বাবা। এদিকে ভুক্তভোগী শিশুকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। চিকিৎসকরা বলছেন শিশুটি এখন শঙ্কামুক্ত। পরিচালক জানিয়েছেন, শিশুটির ডিএনএ স্যাম্পল সংগ্রহের পর ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল বিকেলে চেয়ারম্যান ঘাটা এলাকায় হয় এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করে ডেকোরেশন কর্মচারী। পরে স্থানীয়রা দোকান ঘেরাও করে অভিযুক্ত যুবককে পুলিশে নিয়ে যেতে চাইলে বাধা দেয় স্থানীয়রা। এতে সংঘর্ষ বাধে এলাকাবাসীর সঙ্গে। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েক ঘন্টার সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ কমপক্ষে 15 জন আহত হন। ডিএনএ আসতে রিপোর্ট প্রায় 1 মাস সময় লেগে যায়। যেহেতু এটা আমাদের ঢাকায় পাঠাতে হয়, ওখান থেকে আসতে প্রায় 1 মাস সময় লেগে যায়। আমাদের ডিএনএ ল্যাব যেহেতু এটা যখন হয়ে যাবে তখন হয়তো আমরা আর এত সময় লাগবে না। বাচ্চাটা সামনে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে খেলা করার উদ্দেশ্যে বের হয়েছে এবং যে আসামি যে মনির, সেই মনির তাকে সুকৌশলে ওখানে একটা ডেকোরেশন দোকান আছে, সেই বইটার ভিতরে নিয়ে তাকে দর্শন করার চেষ্টা করেছে বা দর্শন করেছে।
সারা দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়ের রিফাত। কর্মসূচিতে কি বলছেন বক্তারা? দেবাশিস, আপনি জানেন গতকালকে কিন্তু চট্টগ্রামে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যানঘাটা যে এলাকাটি রয়েছে সেই এলাকাতে যে শিশুটি ধর্ষণ হয়েছে, 4 বছর বয়সী যে শিশুটি, সেই শিশুটি ধর্ষণ হবার পর রাজধানীর পল্লবীতে যে রামিসা হত্যাকাণ্ড, সেটি সহ সারা দেশে সংগঠিত যেই হত্যাকাণ্ডগুলো, যেই ধর্ষণগুলো, সেই ধর্ষণগুলোর প্রতিবাদে কিন্তু চট্টগ্রাম মহানগর শাখা জাতীয় নাগরিক পার্টির তারা কিন্তু আজকে নামাজের পর থেকেই তারা বিক্ষোভ কর্মসূচি করছেন এবং প্রতিবাদ মিছিল করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্রেমে তারা একটি প্রতীকী লাশের মিছিল করছে এবং বক্তারা যেটি বলছেন সেটি হলো সংসদে যাতে ধর্ষণের বিরুদ্ধে একটি শক্ত আইন করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে যাতে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা হয়, সেই বিষয়টির উপর তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। এবং চট্টগ্রামে যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় আমরা দেখেছি যে পুলিশের সাথে স্থানীয় জনতাদের আসলে এক ধরনের যেই বাকবিতণ্ডা এবং সংঘর্ষের ঘটনা, সেটি কিন্তু গতকাল রাতভরই ছিল এবং তার পরিপ্রেক্ষিতে আসলে মুহুর্মুহু গুলিবর্ষণ এবং বেশ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এবং সবকিছু মিলিয়ে সারা দেশে যে নজিরবিহীন শিশুদের ধর্ষণ ও হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে চট্টগ্রাম মহানগর এনসিপি এবং ছাত্র শিবিরের একটি মিছিল রয়েছে, সেটি এসে আসলে যোগ দিয়েছে। সেটি চট্টগ্রামের কলিকা মসজিদ থেকে শুরু হয়েছিল। চট্টগ্রাম প্রেস ক্লাবে এসে কিন্তু দুটি দলেরই কিন্তু মিছিল এসে যোগ দিয়েছে এবং উভয় পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যারা উপস্থিত আছেন তারা যেটি বলছেন যে কোনোভাবেই যাতে ধর্ষণকারীরা পার পেয়ে না যায় এবং সেই ধর্ষণের বিচার দ্রুততম সময়ের মধ্যে যাতে নিশ্চিত করা হয়, সারা দেশের মানুষকে যাতে সেটি দেখানো হয়, সেটির দাবি তারা করছেন। এবং গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় স্থানীয়রা যেটি বলছিলেন, তারা কোনোভাবেই আসলে যে ধর্ষণকারীর অভিযুক্ত যে তাকে আসলে কোনোভাবেই তারা দিতে চাচ্ছিলেন না পুলিশের কাছে এবং সে নিয়েই কিন্তু স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং পুরো চট্টগ্রাম শহর এখন উত্তাল। সারা দেশে যে ধর্ষণের ঘটনা ঘটছে সেই ঘটনার বিচারের দাবিতে চট্টগ্রামের ছাত্র শিবির এবং এনসিপির পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। এবং ধন্যবাদ রিফাত আমাদের সাথে যুক্ত হবার জন্য। শিশু রামিসা হত্যার প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ হচ্ছে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, কর্মসূচিতে কারা যোগ দিয়েছেন, কি বলছেন বিক্ষোভকারীরা? দেখুন, আজকে সকাল থেকেই কিন্তু রাজধানী সহ সারা দেশেই মূলত রামিসার এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সারা দেশব্যাপী কিন্তু বিক্ষোভ মিছিল, মানববন্ধন হচ্ছে। দুপুরের পরপরই জুমার নামাজের পরপরই রাজধানীর মিরপুর এলাকার 10 নম্বর চত্বর থেকে আমরা দেখছি যে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এবং সেটি ঢাকা মিরপুর 10 থেকে 11-12 দিকে সেটি মিছিল করতে করতে তারা এলাকাটি অতিক্রম করছে এবং এখান থেকে তারা মূলত রামিসার সাথে যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার চাচ্ছেন তারা এবং যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা। এবং তারা বারবারই বলছেন এই যে আইন শৃঙ্খলার যে অবনতি, সেই অবনতির জন্য তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এই যে দেশের যে নৈরাজ্য কিংবা দেশের যে অস্থিতিশীল যে পরিস্থিতি, সেটি দমনে তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করছেন এবং তারা এখান থেকে বারবারই একটি স্লোগান দিচ্ছেন, একটি কথা বলছেন যে এই যে একটি শিশুর সাথে, একটি শিক্ষার্থীর সাথে যে নৃশংস ঘটনা ঘটেছে, এই প্রতিকার রাষ্ট্র করতে যে ব্যর্থ হয়েছে সেজন্য তারা সরকারকে দায়ী করছেন এবং তারা বলছেন এই যে এই ধরনের ঘটনাগুলো কিছুদিন পর হয়, এগুলোর এই যে বিচারহীনতার যে সংস্কৃতি কিংবা বিচার দীর্ঘসূত্রিতার যে সংস্কৃতি, তার বিষয়ে তারা কথা বলছেন এবং তারা ধর্ষকের পাশে সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির দাবি জানাচ্ছেন। আজকে শুধুমাত্র যে এই মিরপুরের যে এখান থেকে যে মিছিল হচ্ছে কিংবা প্রতিবাদ হচ্ছে এমনটি কিন্তু নয়, আজকে দেশের প্রায় বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন স্থান থেকেই মূলত আমরা দেখছি যে প্রতিবাদে সারা দেশের মানুষজন মুখর হয়ে উঠছেন এবং সকলের দাবি এই যে রামিসার মতো যাতে যাতে কোনো শিশুর, কোনো শিক্ষার্থী যাতে এই ধরনের অকালে তাদের যাতে প্রাণ না যায়, সেজন্য রাষ্ট্রকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন। এই ধরনের ঘটনাগুলো যাতে আর ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ।
আমরা দেখছিলাম বিক্ষোভের খবর মিরপুর থেকে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় 1 মাসের মধ্যে বিচার হলো। 1 বছরও কার্যকর করা যায়নি আসামি হিটু শেখের ফাঁসি। অপরাধীর সহযোগী 3 জনকে আগেই বেকসুর খালাস দিয়েছেন আদালত। আইনজীবীরা বলছেন বিষয়টি উচ্চ আদালতে থাকায় এখনই ফাঁসির কাষ্ঠে ঝোলানো যাচ্ছে না অপরাধীকে। পরিবার ও স্বজনরা বলছেন অপরাধীদের সাজা নিশ্চিত করা না গেলে শিশুদের উপর পাশবিক নির্যাতন চলতেই থাকবে। না, মেয়েটা তো বড় বুদ্ধি হয়নি, কেবল 7 বছর যে 8 বছর পড়েছে। আমি ধরেন ওই সময় মারা গেল, তো অনেকেই অনেক কিছু করলো, অনেক আন্দোলন করলো, ছাত্রছাত্রীরা অনেক পরিশ্রম করছে আমার মনির জন্য, কিন্তু সেই পরিশ্রম বিফলে গেছে। সন্তানহারা মায়ের চোখের জল শুকিয়ে গেছে। বিচার প্রার্থী আয়েশা বেগমের আরতি রূপ নিয়েছে ক্ষোভ আর হতাশায়। মাগুরার ছোট্ট আসিয়ার কথা মনে আছে নিশ্চয়ই। বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে 2025 সালের 5 মার্চ রাতে পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখের লালসায় ক্ষতবিক্ষত হয় ছোট্ট শরীর। গোটা দেশ স্রষ্টার কাছে ফরিয়াদ জানিয়েছিল সুস্থ হয়ে যেন আবারও মায়ের কোলে ফিরে যেতে পারে সে। তা আর হয়নি। 7 দিন পর হাসপাতালে মারা যায় আসিয়া। এরপর ধীরে ধীরে বহু সময় গড়িয়েছে। পুলিশ হিটু শেখ ও তার 2 ছেলে এবং স্ত্রীকে গ্রেফতারও করে। পরে আদালতে বেকসুর খালাস পায় 2 ছেলে ও স্ত্রী। সেই বছর 17 মে ফাঁসির রায় হয় হিটু শেখের, কিন্তু সেই রায় কার্যকর হয়নি এখনো। দোষীরাও খালাস পেয়ে গেল, আবার তারে যে মাগুরা জেলাতে রায় দিল সেটাও কার্যকর করলো না। সরকার এইভাবে যে কাজ করতেছে, এই কাজগুলো ঠিক যাতাই কিছুদিন জেল খেটে খুনি বের হয়ে যাবে, কোন এক ফাঁকে এটা হারিয়ে যাবে। দীর্ঘ 1 বছরেরও বেশি সেই রায় কার্যকর হয়নি। আমরা আমাদের সবার দাবি এই ধরনের ধর্ষণ এবং এই ধরনের ঘৃণ্য অপরাধজনক কর্মকাণ্ডের শাস্তিগুলো অতি দ্রুত বাস্তবায়ন করা হলে আজকে এই রামিসা হত্যার এই বিষয়টা হয়তো আমাদের দেখতে হতো না। কেন কার্যকর করা যাচ্ছে না ফাঁসির রায়? আইনজীবীরা জানালেন আসামি পক্ষের আপিল উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায়, তাই কার্যকর হচ্ছে না মৃত্যুদণ্ড। ডেথ রেফারেন্সের জন্য মহামান্য হাইকোর্ট বিভাগে প্রেরণ করা হয়। ইতিমধ্যে উক্ত মকদ্দমার সাজাপ্রাপ্ত আসামি বিজ্ঞ মহামান্য হাইকোর্টে অ্যাপিল দাখিল করেছেন। মকদ্দমাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য হাইকোর্টে অপেক্ষমান। শিশু ধর্ষণ ও হত্যা বন্ধে বিচারের পাশাপাশি রায় দ্রুত কার্যকরের দাবি স্বজনদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সিলেটে 1.5 বছরের মেয়ে শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। জালালাবাদের পশ্চিম কালারুকা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মুনতাহা জান্নাত তোহা। পুলিশ জানায় দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন অভিযুক্ত সুবিনা বেগম। ভোরে শিশুটির বাবা ফজরের নামাজ পড়তে গেলে বটি দিয়ে মুনতাহার গলা কাটে পাষণ্ড মা। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গেলে বাড়ির ভেতরে মুনতাহাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। অভিযুক্ত সুবিনা বেগমকে আটক করেছে পুলিশ। দেশে হাম ও উপসর্গ নিয়ে শিশু মৃত্যু বাড়ছেই। 24 ঘন্টায় সিলেট ও বরিশাল বিভাগে প্রাণ গেছে আরও 7 জনের। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেলে 2 এবং শামসুদ্দিন হাসপাতালে মারা গেছে 2 জন। সুনামগঞ্জে মৃত্যু হয়েছে 1 জনের। প্রাদুর্ভাব শুরুর পর সিলেট বিভাগেই প্রাণ গেল 47 জনের। হামের উপসর্গ নিয়ে নতুনভাবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 74 জন। মোট চিকিৎসাধীন 226। হাম উপসর্গে গত 24 ঘন্টায় বরিশাল ও ভোলায় মৃত্যু হয়েছে 2 শিশুর। বাকি 4 বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীদের ভিড় রয়েছে। কিছু কিছু স্থানে শয্যা সংকট দেখা দেয়, মেঝেতে রেখেও রোগীদের চিকিৎসা চলছে। একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্বিগ্ন অভিভাবকরা। এই মহামারী বা কোন ভাইরাস আইলে তো মানুষের মনের মধ্যে অবশ্যই আতঙ্ক থাকে, তো অবশ্যই বই কাজ করতেছে। জি, আমি ছাত্র মেডিকেল আসলাম, ওখান থেকে আমার রেফার করছে, কইছে যে ওনাওয়ালা লাগে অন্য চিকিৎসাটা ভালো হয়। হামের পরিস্থিতি উদ্বেগজনক, তবে আতঙ্কিত না হয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে দেখা যায় সকাল থেকেই রোগী ভর্তি চলছে। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে আরও 128 জন রোগী ভর্তি হয়েছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। হাসপাতাল ছেড়েছেন 129 জন। এর মধ্যে নতুন কোনো প্রাণহানি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই হাসপাতালে হামে আক্রান্ত মৃত্যুর সংখ্যা 31 জন। আইসিইউতে ভর্তি আছেন 54। হাসপাতালে ভর্তি 450-র বেশি রোগী। এ পর্যন্ত বহির্বিভাগে সেবা নিয়েছেন 235 জন। চিকিৎসকরা জানান হামের প্রকোপ বাড়ছে, আক্রান্তদের বেশিরভাগই নিউমোনিয়ায় মারা যাচ্ছে। তাই ঈদে সবাইকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের।
এদিকে টিকা নিতেও অনেকের অনীহা রয়েছে বলে জানান চিকিৎসকরা। যেসব শিশুরা দেরিতে হাসপাতালে আসছে সেই শিশুরাই বেশি জটিলতার শিকার হচ্ছে। তিন দিন 4 দিন 5 দিন আমাদের বাড়িতে ট্রিটমেন্ট চলতেছিল। এই অবস্থা আমরা আবার 7 দিনের মাথায় যখন দ্বিতীয়বার ডাক্তার দেখাইতে গেলাম তখন তার শরীরে এরকম ছোট ছোট গোটা এবং লালচে লালচে ভাব হয়ে গেল। জ্বর 102 103 থেমে থেমে ওঠে। তো টেস্ট করছি, সব ভালো। 1 দিন 2 দিন পরে, জ্বরের 3 দিন পরে পুরো শরীরে রেস্ট দেখা দিয়েছে। মানে হামটা আমাদের এখানে যেটা হচ্ছে যে মারাত্মক আকার যদি আমি বলি সেটাভাবেই হয়েছে, কারণ পেশেন্ট মানে বাচ্চা শিশু কিন্তু অনেক মারা যাচ্ছে। আমার 2 বছরের নিচে প্লাস এর নিচে 2 বছরের নিচে 5 বছরের নিচে এইরকম বাচ্চারা আমাদের বেশি মারা যাচ্ছে। এবং মূলত যে দেখা যাচ্ছে কি যে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, এটাই বেশি মারা যাচ্ছে। কোরবানির হাটে বেড়েছে পশুর যোগান। শুক্রবার ছুটির দিনে ক্রেতা উপস্থিতিও চোখে পড়ার মতো। কোরবানির পশু বেচাকেনার খবর জানতে রংপুরে যাচ্ছি, যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, সাপ্তাহিক ছুটির দিনে হাট কতটা জমজমাট দেখছেন? বেচাকেনা কেমন চলছে? দেবাশিস, হাট তো জমজমাট হয়ে উঠেছে। ধরেন প্রচুর পরিমাণে বিভিন্ন বয়সী অর্থাৎ ছোট মাঝারি যে গরুগুলো এবং বড় গরুগুলো সেগুলো এসেছে। আমরা কাউনিয়ার যে খানসামা হাট আছে সেই হাটের মধ্যে আছি। আপনাদেরকে একটু ক্যামেরায় দেখাতে পারি যে এই বিভিন্ন বাড়িতে পালন করা, খামারে পালন করা সহ বিভিন্ন ধরনের ব্যবসায়ী, খামারি এবং ব্যক্তি পর্যায়ে যারা আছেন তারা এসেছেন প্রচুর পরিমাণে গরু নিয়ে। কিন্তু গরু কিন্তু সেভাবে এখন পর্যন্ত বেচা বিক্রি জমে ওঠেনি। আমি একটুখানি একজনের কাছে জানতে চাই আপনার কাছে যে এই গরুটা আপনার কি নিজের? আচ্ছা, এটা কত টাকা চাইছেন এবং কত মন ওজন হবে? আমি চাইছিলাম 1,50,000 টাকা, বলতেছে 20,000 টাকা। আপনি দেখছেন যে ইনি 1,50,000 টাকা চেয়েছেন। তো এই গরুগুলো তাকে 1,20,000 টাকা পর্যন্ত চলছে। এখানে ওজন কত হবে? আমার শরীর জানা নাই ভাইয়া। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাই যে এখানে এই গরুটা কত মন ওজন হবে? মনে করেন 4.5 মন। আর আপনি চেয়েছেন কত? দিতে চাচ্ছে কত? 1,10,000 কয়, 1,30,000 চাচ্ছি। 1,30,000 টাকা তিনি চাচ্ছেন। নিজের বাড়িতে তিনি এই গরুটি প্রতিপালন করেছেন, 1,10,000 বলছে। অর্থাৎ আমরা যতটুকু তথ্য, আমি যদি আপনাদেরকে আরেকবার একটু গরুগুলো দেখাতে পারি, প্রচুর পরিমাণে কিন্তু গরু উঠেছে এই খানসামা হাটে, কিন্তু বেচা বিক্রি একটুখানি কম হচ্ছে। ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতারা বলছেন যে দামটা বেশি চাইছেন যারা বিক্রেতা, আর বিক্রেতারা বলছেন যে ক্রেতারা একটু দাম কম বলছে। কিন্তু সব মিলে যে তথ্যটি হলো এরকম যে পুরো রংপুর সহ উত্তরাঞ্চলে যে হাট বাজারগুলো আছে, প্রায় 550-রও বেশি হাটে আজকে গরুর হাট বসেছে এই উত্তরাঞ্চলের 16 জেলায়। সেখানে মোটামুটি 25 থেকে 26,000 টাকা দরে যে বড় গরুগুলো আছে মন, সেগুলো বিক্রি হচ্ছে, এবং 30,000 থেকে 32,000 টাকা দরে ছোট গরু বিক্রি হচ্ছে, এবং 27 বা 28,000 টাকা দরে মাঝারি গরু বিক্রি হচ্ছে। আর যে তথ্যটি দিতে চাই সেটি হচ্ছে যে প্রত্যেকটি হাটেই কিন্তু বেশি হাসিল নেওয়া হচ্ছে, অর্থাৎ বিক্রেতাদের কাছ থেকে কোনো টাকা নেওয়ার নিয়ম না থাকলে এই হাটে 300 টাকা নেওয়া হচ্ছে, এবং এখানে 600 টাকা নির্ধারিত, 500 টাকা নির্ধারিত মূল্য হলেও এখান থেকে নেওয়া হচ্ছে ক্রেতার কাছ থেকে 700 টাকা। এভাবে কিন্তু একটা বড় টাকা এই ঈদ উপলক্ষে যারা এখানে ব্যবসার এই ইজারাদারের সাথে জড়িত থাকেন তারা নেন। তো এই বিষয়ে প্রশাসন। ধন্যবাদ মাঝহার যুক্ত হওয়ার জন্য। ঈদ উল আজহা উপলক্ষে এবারও জামালপুর থেকে কোরবানির পশু আনতে ক্যাটেল ট্রেন সার্ভিস চালু করেছে রেল কর্তৃপক্ষ। দুপুর 3:30 ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে 400 গরু নিয়ে ছেড়ে আসবে প্রথম ক্যাটেল ট্রেন। প্রতিটি ট্রেনে আছে 25টি ওয়াগন, প্রত্যেকটিতে 16টি গরু বহন করা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় এবার 2 দিন এই সার্ভিস দেওয়া হবে। 2 দিনে মোট 3টি ট্রেনে 75টি ওয়াগন বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় 1200 গরু ঢাকায় আনা হবে। প্রথম ট্রেনটি ছাড়ার 2 ঘন্টা পর দ্বিতীয় ট্রেনটি ছাড়বে। কাল বিকেলে ইসলামপুর থেকে ছাড়বে তৃতীয় ট্রেনটি। প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 8,000 টাকা, অর্থাৎ একটি গরু পরিবহনের খরচ পড়বে মাত্র 500 টাকা। এ বিষয়ে আরও জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, আপনি এই মুহূর্তে কোথায় আছেন জামালপুরের, আর এবছরের সেবা নিয়ে কি বলছেন পশুপালকরা? রেলওয়ে কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, আমি এখন রয়েছি জামালপুরের ইসলামপুর স্টেশন এলাকায়। মূলত এখানকার যে
এই এলাকায় এর পাশে যে দেওয়ানগঞ্জ উপজেলা রয়েছে, দুটি উপজেলার গরুগুলো কিন্তু এখান থেকেই ঢাকার উদ্দেশ্যে আসলে এই ট্রেনে যাত্রা করবে। আমরা সকাল থেকেই যে তথ্য জেনেছি বা দেখতে পেয়েছি যে গুঁড়ি বৃষ্টির মধ্যেও কিন্তু এই গরুগুলোকে নিয়ে কিন্তু খামারিরা অর্থাৎ যারা পাইকার রয়েছেন, ব্যাপারীরা, তারা কিন্তু এসেছেন। পরবর্তীতে বিকেল 3-3:30 নাগাদ এখান থেকে ছেড়ে যাওয়ার কথা হয়েছে রেল কর্তৃপক্ষ, যেটা আমাকে জানিয়েছে। এখন কিন্তু গরুগুলোকে সুন্দর করে ভিতরে তোলার যে ব্যস্ততা বা যে কাজ, সেটাই কিন্তু করা হচ্ছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে এইবার হচ্ছে 3টি ক্যাটেল স্পেশাল ট্রেন কিন্তু যাবে। তো সেই জায়গা থেকে হচ্ছে এই ব্যাপারে কিন্তু সকাল সকালে কিন্তু আসছে। রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে তাদের যে ব্যাপারীদের যে চাহিদা, যে অনুযায়ী গরু আনা হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু ট্রেন কম হয়ে যাচ্ছে, এই কথা কিন্তু তারা বলছে। আর একটি বিষয় বলে রাখি যে এই সকাল থেকে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি যে এই ট্রেন আগে থেকে কিন্তু আগে ভেগে এসে জায়গা নেওয়ার জন্য কিন্তু অনেক খামারিরা এসেছেন। পরবর্তীতে কিন্তু তারা 3টি ছেড়ে যাবে, পরবর্তীতে আরেকটি ট্রেন 5টায় ছেড়ে যাবে এবং আগামীকাল আরেকটি বিকেলে ট্রেন যাওয়ার কথা রয়েছে। সব মিলে যদি বলি যে ট্রাকের ঝুঁকি ঝামেলা পেরিয়ে এই ট্রেনে যাত্রা করা কিন্তু ব্যাপারীরা ভালো মনে করছেন। দেবাশিস, ধন্যবাদ সাগর যুক্ত হবার জন্য। জীবন উপভোগের প্রশ্নে বোধহয় অনেক এগিয়ে রাজধানীর পুরান ঢাকা। ওল্ড টাউনের বাসিন্দাদের দিন কেটে যায় ব্যবসা, ভোজন বিলাস আর অকৃত্রিম বন্ধনে। প্রজন্ম থেকে প্রজন্ম দিনের ব্যস্ততা শেষে যেখানে আড্ডাটা জমে রাতের সাথে হৃদ্যতায়। স্বাদ আর ঐতিহ্যের 16 আনাই মেলে রাতের আলাউদ্দিন রোড, নাজিমুদ্দিন রোড আর নাজিরা বাজারে। তবে দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয়তার পরও এই জায়গার ব্যবস্থাপনায় নজর নেই কারো। অথচ পরিকল্পিত ভাবনায় এখানেই হতে পারত বাংলাদেশের নাম্বার 1 ফুড স্ট্রিট, বৈশ্বিক ফুড ট্রাভেলারদের আকর্ষণ। রাতের পুরান ঢাকা মানেই ঐতিহ্য আর ভিন্ন স্রোতে চলা জীবনের গল্প। ঘুমন্ত শহরকে পেছনে ফেলে রাতের গভীরতায় এখানে নতুন মাত্রা পায় নগরবাসীর আড্ডা, ভোজন বিলাস। পুরান ঢাকা যেই আসে পুরান ঢাকার এই মুগ্ধ হয়ে যাবেন। যত রাত গভীর হবে তত খাবার বলেন, তারপর এই যে মিলন মেলা মনে হয় এটা প্রতিদিন রাতেই হয়। সপ্তাহে 2 দিন 3 দিন আসাই হয়, আর যখনই আসা হয় তখন এরকম রাত্র 1টা 2টা। সব জায়গায় তো এরকম উচ্চমুখজ পরিবেশ নাই, জানা আছে আর কি। কাজী আলাউদ্দিন রোড, বংশাল ও ফ্রেঞ্চ রোডের কিছু অংশ নিয়ে ঐতিহ্যবাহী নাজিরা বাজার এলাকা। ভোজন রসিকরা বলেন দেশসেরা বিরিয়ানি, কাবাবের দোকানগুলো এখানেই। তাই রাজধানী সহ দূর দূরান্ত থেকে অনেকে আসেন সেই স্বাদ আস্বাদনে। এখানে যেতেছে ওইটাই বেস্ট লাগতেছে, পুরান ঢাকার খানি অস্থির। খাবারের টেস্ট, গুণগত মান সবকিছু ব্যবহার হলে ভালো। আজকে খেতে মন চাইছে, পরে বলছি ওয়ারিতে না খাই এখানে আসছি। বিফ চাপ, বিফ বটি কাবাব, এগুলো তো আর কি আমাদের একটা ঐতিহ্য। এককালে সাদা সিধা যে কোনো বাচ্চা পোলাপানও খাইতে পারবো। একটু সবাই মিলে খাই, আনন্দ, মজা, টেস্ট, এই আর কি। পুরান ঢাকার বাসিন্দারাও উপভোগ করেন এই সংস্কৃতি। নিজস্ব আমেজ থেকে রাতের আয়োজন এখন তাদের কাছে আতিথেয়তা। এটা হচ্ছে বংশগত একটা জিনিস, তো এটা আমাদের বংশ আছে, বাকিদের বংশ আছে, সো বলবো আমাদের মতো সবাই এনজয় করুক। যারা বনানী বা উত্তরা থেকে আসে তারা কিন্তু কোলাহল দেখে না, মেনলি আমাদের পুরান ঢাকা মানে ওভার ক্রাউডেড, মানুষজন বেশি। এখানকার হিসাব হলো ওরা সারাদিন ঘুমায়, 3টা 4টা বাজে ওরা দুপুরের খাবার খায়, আর রাতের খাবার এই টাইমে হয় ওনাদের। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর সাথে এখন নতুন পুরাতন শতাধিক খাবারের দোকান গড়ে উঠলেও এসব চলছে নাম কাওয়াস্তে। খাবারের জন্য জনপ্রিয় এ রাস্তায় রিকশা, ভ্যান, মোটরসাইকেল সহ সারারাত পণ্য পরিবহনও চলে অবাধে। নিজ নিজ দোকানের সামনে দায়সারা ট্রাফিকিং করছেন কেউ। যানজটের মাঝেই আছে পার্কিং। তেলের তাওয়াসহ রাস্তাতেই দোকানের অংশ। নেই পর্যাপ্ত ফায়ার ফাইটিং ব্যবস্থা, অথচ আগুনের সংস্পর্শে বড় দুর্ঘটনার ঝুঁকি। খাবারের সৌরভ দুর্গন্ধে মিলিয়ে যাচ্ছে কয়েক গজে। এখানকার দোকানিরাই বর্জ্য ফেলছেন খোলা রাস্তায়। এই জায়গায় কি ফেললেন? ময়লা ফেলার জায়গা? এটা ছাড়া তো জায়গা নাই ময়লা ফেলানোর। দইয়ের পাতিল এইখানে কেন ফেললেন? আর কি ফেলার জায়গা নাই? এটা ডাস্টবিন, এই জন্য। ডাস্টবিনের এখানে কোনো আকার আছে, আকৃতি আছে ডাস্টবিনের? আকৃতি নাই, কিন্তু এখানে মানুষ ফালায়, এই জন্য ফালাইলাম। জামজম যেমন না লাগে এই ব্যবস্থাই করতে থাকি, আর মানুষ সিরাজ দিয়ে খাড়া করাই। একটা বাইরে দাঁড়ায় কাজ করলেও সমস্যা হয় না।
শত বছরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ মান ধরে রাখলেও শুধু এমন অব্যবস্থাপনার কারণে বিখ্যাত নাজিরা বাজার এখনও দেশি বিদেশি ভোজন রসিকদের ভোগান্তিহীন রসনাবিলাসের উপযুক্ত করা যায়নি। অথচ এখানেই হতে পারত বাংলাদেশের নাম্বার 1 ফুড স্ট্রিট। নাজিরা বাজারের মতো সেকেন্ড কোনোটা হবে না, কিন্তু সাময়িক সময়ের জন্য একটা এফেক্ট হবে। বৃষ্টি আসলে পানি উঠে তো অনেক ঝামেলা, আসা যাওয়া অনেক প্রবলেম হয়। এই রাস্তাঘাটে যদি একটু ক্লিয়ার করতে পারে। 20 বছর মেয়র ছিল আমাদের পুরান ঢাকাতে আন্ডারেই, তখনও এখানে আমাদের ট্রাফিক ব্যবস্থা হয় নাই, তো এখন আর কোত্থেকে হবে? নাজিরা বাজারের দোকানদারি তো রাত্রে, দিনের সাথে বেশি রাত্রে হয়, মানুষ তো নিরাপদে চলাফেরা করতে পারতেছে না। পুরান ঢাকার বিরিয়ানি, কাবাব, লাচ্ছি, ফালুদা যুগ যুগ ধরে ভোজন রসিকদের আকৃষ্ট করে আসছে। আর তাই তো এরই অনুকরণে দেশের বিভিন্ন প্রান্তে এখন মোগলাই খাবারের ছড়াছড়ি। তবে এই স্বাদ ও সুগন্ধ এখানকার অবস্থার খুব একটা পরিবর্তন ঘটায়নি। এখনও সরু গলিতে নেই কোনো ধরনের ট্রাফিক ব্যবস্থাপনা, যার ফলে লেগে থাকে দীর্ঘ যানজট আর ভোগান্তি। যেখানে সেখানে বর্জ্য রয়েছে, জীবনের নানা রকম ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনাও। প্রশ্ন ওঠে, এমন বাস্তবতায় আগামী প্রজন্ম কি জানবে এখানকার রাতের ঐতিহ্য, নাকি তা হারিয়ে যাবে 300 ফিটার নীলা মার্কেটে? তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। বাসিন্দা ঢাকা সিটির, কিন্তু প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো কিংবা নৌকা। একটি ব্রিজের অভাবে মূল শহর থেকে অনেকটাই বিচ্ছিন্ন। বলছি রাজধানীর আফতাবনগর লাগোয়া ডিএসসিসির 75 নম্বর ওয়ার্ডের দাসের কান্দি এলাকার কথা। প্রতিদিন ঝুঁকি নিয়ে সাঁকো পারাপারে চরম দুর্দশার শিকার এই অঞ্চলের বৃদ্ধ, রোগী, শিশু কিংবা শিক্ষার্থীরা। দক্ষিণ সিটির প্রশাসক জানিয়েছেন, আসছে বাজেটে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে এসব এলাকার উন্নয়নে। SRS আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। তপ্ত রোদে ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষানি, এমন দৃশ্য আবহমান বাংলার কোনো এক গ্রামের মনে হতেই পারে। তবে বাস্তবতা হলো কোনো গ্রামীণ জনপদ নয়, খোদ রাজধানী শহরের বাসিন্দা তারা, যেখানে পৌঁছায়নি শহরের চাকচিক্য আর নাগরিক সুবিধা। আমরা তো শহরে ঢুকছি অনেক বছর হয়েছে, 10 বছর হয়েছে, কিন্তু শহরের কোনো সুযোগ সুবিধা পাই নাই। কে পানির লাইন নাই, গ্যাসের লাইন নাই, রাস্তাঘাট ঠিক নাই। কে একটা স্কুলে বাচ্চা ফুলাফান যাইতে না, অসুবিধা হয়। দাসেরকান্দি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলামিন। ছোট্ট এই ব্যবসায় সবকিছু ঠিক মতো চললেও চরম বেগ পোহাতে হয় দোকানের মালামাল পরিবহনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অনেক দুর্ভোগ কষ্টে আছি। যেমন ছোটোখাটো একটা ব্যবসা করি, ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা এই মালামাল যা আছে এই সব কিছু আমরা নৌকা দিয়ে নিয়ে আসি, ট্রলার দিয়ে নিয়ে আসি। আমাদের অনেক খরচ চলে যায়, মাথায় করে নিয়ে আসতে হয়। ত্রিমোহনী পর্যন্ত সড়ক যোগাযোগ থাকলেও খালের ওপারে দাসেরকান্দি যাওয়ার মূল ভরসা বাঁশের সাঁকো কিংবা নৌকা। কেউ অসুস্থ হলে কিংবা গর্ভবতী মায়েদের চিকিৎসায় ভোগান্তির অন্ত নেই। এই যে একটা বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকোটা ভেঙে আছে, ফোলাফানে যাইতে পারে না। কয়েকদিন পরে আমরা চাঁদা তুললা, নিজেরা চাঁদা তুললা ব্রিজ করি। আমাদের এই যে এলাকায় মনে করেন এখন আমরা নৌকা বাদে চলার মতো সুযোগ সুবিধা নাই। মানুষগুলা এখানে পড়াশোনা করতে যেতে পারে না, আমাদেরগুলো মানুষগুলো চিকিৎসা সেবা নিতে পারে না। এইটাকে যদি খুব জোর দিয়ে দেখে তাইলে এটা সিটি কর্পোরেশনের যে সুযোগ সুবিধাগুলো আছে মানুষ পাবে। খিলগাঁও থানার আফতাবনগর লাগোয়া দাসেরকান্দি এলাকার মানুষ কাগজে কলমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা, কিন্তু 10 বছরেও শহরের কোনো সুযোগ সুবিধা পৌঁছায়নি এই জনপদে। দাসেরকান্দি সহ এর আশপাশের বেশ কয়েকটি এলাকার কয়েক হাজার মানুষের প্রতিদিনকার যাতায়াতের একমাত্র অবলম্বন এই বাঁশের সাঁকোটি। প্রতিনিয়ত বৃদ্ধ, রোগী, শিশু কিংবা শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পারাপার হয়ে থাকেন এই সাঁকোটি। স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও এর বাস্তব প্রতিফলন ঘটেনি, ফলে ভাগ্যেরও পরিবর্তন হয়নি এই জনপদের বাসিন্দাদের। বাসিন্দাদের অভিযোগ, বারবার আশ্বাস দিলেও সমস্যা সমাধানে এগিয়ে আসেনি কোনো জনপ্রতিনিধি, নজর নেই সিটি কর্পোরেশনেরও। ফলে নিজেদের তোলা গণচাঁদায় কোনো মতে বাঁশের সাঁকো তৈরি করে চলছে প্রতিদিনকার যাতায়াত। হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, অথচ একটা ব্রিজ নাই এই জায়গা দিয়া। আমরা বহুত সংকোচে, বহুত বিপদে এই জায়গার বেঁধে থাকি। আমি কি করবো, এছাড়া আমাদের কোনো উপায় নেই। বৃষ্টি হলে যাইতে পারি না, ফিসলে জায়গা ছোটো মানুষ লয়ে না, বুড়া মেশে যাইতে পারেন না, অনেকে অসুবিধা হয়। অঙ্গ আমরা অনেক কষ্টে আছি। রুগী হইলে লয়ে যাইতে পারে না,
মুরব্বীরা যাইতে পারে না, অনেক অসুবিধা। আমাদের ব্রিজে 1 বছরের ভিতরে কাজ দতাছে, 6 মাস পরে দতাছে, কিন্তু এখন পর্যন্ত ব্রিজে কোনো খোঁজ খবরই নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, এতদিনে সব এলাকার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়নি, তাই পিছিয়ে আছে সিটির বর্ধিত এলাকা। আসছে বাজেটে নতুন করে বরাদ্দ চাইবে সিটি কর্পোরেশন। এটা তো অবশ্যই গত প্রিভিয়াস যারা গভর্নমেন্টে ছিল তাদের ব্যর্থতা বা তাদের, এই জন্য আমি যে কথাটা বলি যে ঢাকা সিটি কর্পোরেশন অনেকটা বেওয়ারিশের মতো ছিল। আমরা আশা করি যে আমাদের নেক্সট বাজেটে যেটা আসবে, আশা করি যে মন্ত্রণালয় থেকে এই ওয়ার্ডগুলোর জন্য স্পেশাল বরাদ্দ আমরা সেখানে পাবো, এবং পাইলে খুব দ্রুতই আমরা সেটাকে কার্যকর করার জন্য চেষ্টা করব। বাসিন্দাদের দাবি, অভিজাত এলাকার মতো ট্যাক্স পরিশোধ করলেও চরম বৈষম্যের শিকার তারা। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির অপেক্ষায় দাসেরকান্দি সহ আশপাশের 15 থেকে 20 হাজার মানুষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তাদের পদোন্নতি আর বদলির নামে প্রতারণার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সহ 2 জনকে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে হয় ব্রিফিং। ডিবি প্রধান জানান, নীলুফা সুলতানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখা 2-এর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তার সহযোগী ছিলেন আনিসুর রহমান শান্ত। তাদের 2 জনের মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে অভিনব কায়দায় মাদক পরিবহন করা এক নারী সহ 3 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আমরা প্রায় 20-22 পাতার মতো করেছি, ওখানে মেসেজ পেয়েছি, ওনারা বিভিন্ন জনের সঙ্গে বসেছে, বায়োডাটা নিয়েছে এবং কিছু বদলি অর্ডারও দেখলাম ওনারা আপলোড করেছে, যেটা নিয়ে আগে থেকে করেসপন্ডেন্স করার পরে সেগুলো আপলোড করেছে। এখন আমরা এগুলো তদন্ত করে খতিয়ে দেখতেছি। অভিযান পরিচালনা করে চক্রের সাথে জড়িত আরেক সদস্য নীলুফা সুলতানা, ব্যক্তিগত কর্মকর্তা, শৃঙ্খলা অধিশাখা 2, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাকে গ্রেপ্তার করা হয়। অবশেষে ইতিবাচক অগ্রগতির পথে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। ওয়াশিংটনের পাঠানো শেষ খসড়া প্রস্তাব পর্যালোচনা করার কথা নিশ্চিত করেছে তেহরান। মধ্যস্থতাকারীর ভূমিকায় শক্ত ভূমিকা পালন করছে ইসলামাবাদও। তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তবে নিজেদের শর্তে অনড় থাকার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরান। অন্যদিকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর না করলে অত্যন্ত কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে ইরানকে, ফের এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চলছে ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনার তোড়জোড়। আনুষ্ঠানিক চুক্তির রূপরেখা তৈরিতে দুপক্ষের মাঝে চলমান বার্তা ও খসড়া প্রস্তাব বিনিময়। মধ্যস্থতাকারীর ভূমিকায় দৃঢ় অবস্থানে ইসলামাবাদও। বৃহস্পতিবার ইরানি গণমাধ্যম ISN জানায়, দীর্ঘ সংঘাতের অবসান ঘটাতে ওয়াশিংটনের পাঠানো সবশেষ খসড়া প্রস্তাবটি পর্যালোচনার পর নিজেদের জবাব প্রস্তুত করছে তেহরান। সমঝোতা এগুতে দেশটিতে ফের সফর করতে যাচ্ছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। এরই মাঝে বুধবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে আলোচনায় বসেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শান্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও চূড়ান্ত চুক্তি নিয়ে এখনই আশাবাদী নয় যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি, ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করতে সম্মত না হলে অত্যন্ত কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে ইরানকে। হরমুজের পথে জাহাজ চলাচলের ওপর যে কোনো টোল আরোপের কঠোর বিরোধিতাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের দখলে রাখতে পারবে না ইরান। আমরা এটি উদ্ধার করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবই। উদ্ধারের পর সম্ভবত এটি ধ্বংস করে ফেলা হবে। আমাদের যদিও এটা প্রয়োজন নেই, আমরা চাইও না, তবে কোনোভাবেই এই ইউরেনিয়াম আমরা ইরানের কাছে রাখতে দেব না। হরমুজ প্রণালীও উন্মুক্ত দেখতে চাই। এটি একটি আন্তর্জাতিক জলপথ, কোনোভাবেই এই পথে শুল্ক আদায় চলবে না। কড়া বার্তা এসেছে ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামিনির পক্ষ থেকেও। তার নির্দেশনা, কোনো অবস্থাতেই অন্য দেশের কাছে হস্তান্তর করা হবে না ইউরেনিয়াম। অনলাইন ট্র্যাকিং ওয়েবসাইট ট্যাঙ্কার ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী ওমান উপকূলের কাছাকাছি ইরানের একাধিক জাহাজ চলাচলে বাধা দিয়েছে মার্কিন সেন্টকম। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গেল 24 ঘন্টায় হরমুজ অতিক্রম করেছে IRGCর অন্তত 31টি জাহাজ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের পর এবার আসন্ন ঈদ উল আজহার আগে পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ করল দিল্লি সরকার। এ বিষয়ে জারি করা হয়েছে নির্দেশনা। এক ভিডিও বার্তায় দিল্লির উন্নয়ন মন্ত্রী কপিল মিশ্র এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, আইন অনুযায়ী দিল্লিতে কোরবানির ঈদে গরু, বাছুর, উট জবাই সম্পূর্ণ নিষিদ্ধ।
কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। এছাড়া নির্ধারিত স্থান ছাড়া উন্মুক্ত জায়গায় পশু জবাই করলেও শাস্তির আওতায় আনা হবে। কপিল শর্মা বলেন, কোরবানির বর্জ্য নর্দমা, ড্রেন বা জনবহুল স্থানে ফেলাও সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ আইন অমান্য করলে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। অশ্রুসিক্ত নয়ন আর সর্বজনের শ্রদ্ধায় সমাহিত হলেন যুক্তরাষ্ট্রের সান দিয়াগোর ইসলামিক সেন্টারে বন্দুক হামলায় নিহত নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ, যার অসীম সাহসিকতায় প্রাণ বাঁচে বহু মুসল্লি ও নিষ্পাপ শিশুর। বৃহস্পতিবার জানাজায় 2000-এরও বেশি মানুষের উপস্থিতি শেষ বিদায় জানায় আমিন আবদুল্লাহ ও নিহত অপর 2 ব্যক্তিকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে বহু মানুষ অংশ নেয় জানাজায়। শেষবারের মতো কমিউনিটির মানুষের মাঝে আমিন আবদুল্লাহ, তবে কাফনে মোড়ানো তার মরদেহ। চলছে শেষ বিদায়ের প্রস্তুতি। বৃহস্পতিবার ইসলামিক সেন্টারের নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ সহ নিহত 3 জনের জানাজায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের নানা প্রান্ত থেকে মানুষ জড়ো হয় ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো পার্কে। যোগ দেন পোশাক পরিহিত পুলিশ সদস্যরাও। ডাক আসে ঐক্যের। এটা আমাদের মুসলিম সম্প্রদায়ের ঐক্যের বার্তা। নিহত 3 বীরকে সম্মান জানাতেই সবাই সমবেত হয়েছি। তাদের সম্মান জানাই, তাদের পরিবারকে সম্মান জানাই। জোরালো বার্তা দিচ্ছি, আঘাত পাওয়া সত্ত্বেও আমাদের সম্প্রদায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, কারণ এটাই আমাদের পরিচয়। মুসলিম সম্প্রদায় হিসেবে আমরা বিধ্বস্ত। মানুষের চোখে চোখ রেখে তাদের কাছে এই ঘৃণার মোকাবেলার অনুরোধ করছি। এটা আর সহ্য করতে পারি না। এই ঘৃণা নিয়ে আমরা কিভাবে বাঁচব? নিহতদের শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। তারা এই কমিউনিটির স্পন্দন ছিলেন, অমায়িক আন্তরিক ছিলেন। এটা ভাবা খুব কঠিন যে আমরা তার স্ত্রী, তার মেয়েদের, যারা আমার মেয়েদের সাথে বড় হয়েছে, সেই স্কুলেই যেতে দেখব, যেখানে হামলাকারীরা মূলত একটি গণহত্যা চালানোর চেষ্টা করেছিল। তাদের বাবাকে ছাড়া তাদের দেখাটা খুব কষ্টকর। নিহত আমিন আবদুল্লাহর বীরত্বে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় সান দিয়েগোর ইসলামিক সেন্টারে আটকে পড়া বহু মুসল্লি ও নিষ্পাপ শিশুরা। তার বাধার কারণে মসজিদ ভবনে প্রবেশ করতে পারেনি বন্দুকধারীরা। তবে প্রাণ হারান আমিন আবদুল্লাহ সহ দায়িত্বরত 2 জন। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।